আমি ৭১ ছাড়া আমি বাংলাদেশ মানি না। ৭১ না থাকলে তো আমার ফজলুর রহমানের জন্ম বৃথা। কারণ আমি তো ফজলুর রহমান, ৭১ই আমার জীবন, আমি তো মুক্তিযোদ্ধা। ৭১ কে মানে না, তারা বাংলাদেশের উপদেষ্টা হয় কি করে? আমি তো তাদের সঙ্গে থাকবো না। শেখ হাসিনার কি হবে, আওয়ামী লীগের কি হবে সেটা পরে দেখা যাবে। তাদের উদ্দেশ্য ছিল, কিন্তু তারা তো কথাটা প্রকাশ করে নাই। তখন যদি প্রকাশ করতো যে আমরা মুক্তিযুদ্ধ ৭১ কে মুক্তিযুদ্ধ মানি না, আপনারা আমাদের সাথে আছেন, তখন দেখতাম কত লোক যায়। এই কথাটা বলে নাই কেন তারা? আমার কথাটা খুব বুঝার চেষ্টা করেন। এখন যে বলে ৭১ মানি না, মুক্তিযুদ্ধ মানি না, ৭২-এর সংবিধান মানি না, এই কথাগুলো তারা তাদের দাবির মধ্যে দিতে পারতো। তখন আমরা গেলে এখন আইসায় তাদেরকে ধাপায় সমর্থন করতাম। এখন তো মনে করতেছি না, ৭১ না থাকলে তো আমার ফজলুর রহমানের জন্ম বৃথা। কারণ আমি তো ফজলুর রহমান, ৭১ই আমার জীবন, আমি তো মুক্তিযোদ্ধা। ৭১ তো বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন। এটার সঙ্গে যারা দ্বন্দ্ব করতে চায়, বিশ্বাসঘাতক করতে, তাদের সঙ্গে থাকা তো আমার অপরাধ। আমি তো তাদের সঙ্গে থাকবো না। শেখ হাসিনার কি হবে, আওয়ামী লীগের কি হবে সেটা পরে দেখা যাবে। আমি তো ৭১ বাদ দিয়ে কোথাও কারোর সঙ্গে কোনো সরকারের সাথে থাকবো না। এই সরকার প্রয়োজনে আমাকে আবার ওই তাদের মতোই চোখ বেঁধে নিয়ে যাক, আবার গাছের উপরে ঝুলায় রাখো, কিন্তু আমি ৭১ ছাড়া আমি বাংলাদেশ মানি না। খুব ক্লিয়ার। আর যারা ৭১ কে মানে না, তারা বাংলাদেশের উপদেষ্টা হয় কি করে? তা তো বাংলাদেশ, কারণ ৭১ হইলো বাংলাদেশের মা, মুক্তিযুদ্ধ হইলো বাংলাদেশের মা। মাকে অস্বীকার করে সন্তান হয় কেমনে? আমি সবাইকে কথাটা জিজ্ঞাসা করতে চাই। আরেকটা দল বলছে কে দেশপ্রেমিক নাকি দুইটা দল, একটা হলো সেনাবাহিনী আর একটা হলো তাদের দল। শুনতে আমার মনে হয়েছে, হায় রে, মরি না কেন আমরা? তাইলে যে ৭৭ বছর এই সমাজে আছি, আমরা তাইলে দেশপ্রেমিক না? কথাটা খুব বুঝার চেষ্টা করেন। ওদের ৫,০০০ কর্মী একটা ফজলুর রহমানের সমান হবে না। সততায় বলেন, জ্ঞানে বলেন, বুদ্ধিতে বলেন, বিবেচনায় বলেন। যারা এই কথাটা বলছে, ওদের ৫,০০০ নেতা কর্মী ফজলুর রহমানের সমান হবে না, একটা ফজলুর রহমান। কোথায় কোন সিটে আমার সঙ্গে ইলেকশন করতে চায় কোক বলো, তাদের বাড়িতে গিয়ে আমি দাঁড়াবো। সিলেটের কোন সিটে তারা ইলেকশন করবে আমার সঙ্গে, তাদের বাড়িতে গিয়ে আমি দাঁড়াবো। তারা যে কথাটা কইছে খুব কষ্টের কথা, যে তারাই শুধু দেশপ্রেমিক আর সেনাবাহিনী। হ্যাঁ, সেনাবাহিনী মানলাম, তারাই শুধু দেশপ্রেমিক, আমরা তাহলে দেশদ্রোহী? এসব কি হচ্ছে দেশে? সব দখল করে বসে আছে তারা। বিএনপি যদি দুর্নাম করে, একটা রিক্সা স্ট্যান্ড দখল করে দুর্নাম করে, 10টা টাকা চান্দাবাজি করে দুর্নাম করে, তারা তো ব্যাংক দখল করে বসে আছে। তারা সবকিছু দখল করে, অর্থনৈতিক স্ট্রাকচার সব দখল করে বসে আছে। তাদের এত টাকা পায় কোথেকে? মোল্লা মৌলবীরা। তারা তো এমন কোন না যে তারা ডক্টরেট ডিগ্রি করে। আজকে এই যে ছেলেদের কথা, যারা তরুণ প্রজন্ম, যারা আপনি বলছিলেন যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা ৭১কে মুছে ফেলতে চায়, আপনার কাছে কি মনে হয় যে আপনি তো বলছেন ৭১ আপনার শ্রেষ্ঠ অর্জন জীবনের, আপনি ৭১ না থাকলে বাংলাদেশ থাকে না, ৭১ না থাকলে আপনি ফজলুর রহমান থাকেন না। তো ৭১ কি আপনার মনে হচ্ছে, তাদের কথাবার্তা শুনে কি আপনার একবারও মনে হয় ৭১ আপনার ভুল করেছেন, বঙ্গবন্ধু ভুল করেছিলেন, বঙ্গবন্ধু একটা বাংলাদেশ এনে ভুল করেছেন? বলে যে না, ওই লোকটার কথা কয় না, লোকটা খুব খারাপ মানুষ। ওই লোকটা ৬৬ সনে যখনই বলছে তুমি কে আমি কে বাঙালি বাঙালি, তখনই তো আমার মনে কষ্ট হয়েছে। আমি তো আছিলাম স্বাদের পাকিস্তান লইয়া, পাকসার জমিন সাতবাত কিসুয়ারে হাসিন সাতবাত তো নিশানে আজমে আল ইসরান আর দে পাকিস্তান। এই গান এখনো আমাদের ছেলে মেয়েরা গাইতো, আমরাও গাইতাম। এই লোকটা এই গানটা করে ৬ দফা দিয়ে যে তুমি কে আমি কে বাঙালি শিখাইছে, তোমার আমার ঠিকানা পদ্মা, পৃথিবীর শ্রেষ্ঠ স্লোগানের একটা স্লোগান। এটা দিয়ে তো খুব খারাপ কাম করছে। এই লোকটার নাম আমি আপনাকে বলি, যত কথাই বলেন, আমি খুব এই সন্তানকে বলি, খুব হাত জোর করে বলি সবাইকে, ইউনুস সাহেব সহ, আর যাই করে পূর্বপুরুষদেরকে নিয়ে টানাটানি করেন। অনেকদিন ইন্ডিয়ার লোকজন যদি শুধু বলতে থাকে, আর এই গান্ধী তো একটা ছিল, অসৎ লোক ছিল, সে তো 19 বছরের 2টা মেয়ের ডাইনে বামে রেখে রাত্রে ঘুমাইতো, সে তো দর্শনকারী ছিল। ও ইন্ডিয়ার মানুষ বলে না তো বাপের দোষ এত ধরেন কেন? ওই জওহরলাল নেহরুর মেয়ে ইন্দিরা গান্ধী যদি বলতো যে আমার মা মারা যাওয়ার পরে
ওই ভারতের গভর্নর জেনারেলের ওয়াইফ এডউইনের সঙ্গে আমার পিতার এই ছিল, এই সম্পর্ক ছিল। এইগুলো নিয়ে যদি ঘাটতে থাকেন, এই ঘাটতি তো কারো কম হবে না। আমি তো সবার বাড়ি চিনি, গড় চিনি, এমন লোক নাই যারা বঙ্গবন্ধুর সমালোচনা করেন। আমি অলরেডি বাংলাদেশে তাদের কিন্তু এটাকে কি বলে, জীবন ইতিহাস আমি কিন্তু নিয়ে নিছি। কার বাড়িতে কয়টা বেড়া আছে, কার বাড়িতে দাঁড়িয়ে আছে, কার বাড়িতে ঘর আছে দরজা নাই, কার বাবা কি ছিল, কার বাবা মানুষের বাড়ির পাহারাদার, কার বাবা রাজ পরিবার, সব লয়ে ফেলছে। কিন্তু কার দাদা রাজাকার ছিল, কার দাদার গাছে তুললে মানুষগুলি সব লয়ে ফেলছে। কিন্তু কাজে আমরা এসব করিয়া আমাদের পূর্বপুরুষদেরকে যে ধ্বংস করতেছি, শেরে বাংলাকে শান্তিতে ঘুমাইতে দেন। সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, শেখ মুজিবুর রহমান এদেরকে শান্তিতে ঘুমাইতে দেন। ইতিহাস তাদের বিচার করবে একদিন। এদেরকে নতুন করে টানাটানি করলে কিন্তু খুব ধাক্কা লাগবে ইতিহাসে। ওই তাজউদ্দিন, মনসুর আলী, কামরুজ্জামান, সৈয়দ নজরুল এদেরকে শান্তিতে ঘুমাইতে দেন। আর জেনারেল যারা ছিল, যারা যুদ্ধে দেশ স্বাধীন করছে, যাদের প্রধান সেনাপতি এমএজি উসমানী, যিনি হইলেন ওই যে সেঞ্চুরি মারছে মুক্তিযুদ্ধে, মেজর জিয়া, আই ডু হিয়ার বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। এই যে মেজর জিয়া অন বিহাফ অফ আওয়ার লিডার বঙ্গবন্ধু শেখ মুজিব সেকেন্ড টাইম এই কথাটা বলছিল, সেই মেজর জিয়া, এদেরকে শান্তিতে একটু ঘুমাইতে দেন। প্রত্যেকের গায়ে আঁচল লাগাইবার চেষ্টা করেন না, তাইলে কিন্তু জাতি থাকবে না, দেশ থাকবে না। আপনারা তো মুক্তিযুদ্ধ বাদ দিয়ে এই কামটা করতে চাইতেছেন, আবার নিতে চাইতেছেন আমাদেরকে লাহোরের শালিমার বাগে নিতে চান, আর দেখতে চান আমাদের বোনদেরকে এসে সুন্দর সুন্দর ছেলেরা বিয়ে করে আমাদের বাইগনা বাগনিকে খুব সুন্দর ভাবে জন্ম দিব, এটাই তো দেখতে চান। এগুলা করেন না, আমাদের পূর্বপুরুষদের এত অপমান করেন না কেউ। কথাটা আমার খুব ক্লিয়ার। ইতিহাসের যারা আমাদের পূর্বপুরুষ বাঙালি জাতির, তাদেরকে এত অপমান করেন না। প্রত্যেক দিন উঠে ঘুম থেকে উঠতে শেখ মুজিবুর রহমানের গালি দেন কেন? এখন আবার জিয়াউর রহমানের গালি দেওয়া শুরু করছেন কেন? কিন্তু সত্য বাড়িতেছে। এখন তো সার্জিস আলম বক্তৃতা করে ইসলামী ছাত্র শিবির ছিল ভ্যানগার্ড আন্দোলন, জুলাই আন্দোলনের বলছে, ওই দিন পরিষ্কার ভাবে বলছে। কেন আগে বলেন নাই কেন? গোপনে গোপনে কি করছে?